আশিস বাংলা প্রো চ্যানেলে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। শুরু করব আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য ও অরণ্যলালিত মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস আরণ্যক, সে আরণ্যকের আলোচনা। তবে সেই আলোচনা করার আগেই আমি বলে রাখি যে আরণ্যক সম্বন্ধে বিস্তৃত আলোচনা সামান্য 15-20 মিনিটে সম্ভব নয়। এই উপন্যাসটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যা তুলে ধরতে চেয়েছেন তার একটা ইঙ্গিত আমি দেওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা বা উৎসাহী পাঠকরা সেই ইঙ্গিত ধরে যদি এগোতে পারে তাহলে উপন্যাসটা বুঝতে সুবিধা হবে। অন্যান্য বইয়ের সাহায্য নিয়ে সেই ইঙ্গিতগুলোকে আরও বড় আকারে জানতে পারবে। আরণ্যক উপন্যাসটি 1344 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল। তারপর ধারাবাহিকভাবে প্রকাশ হতে হতে 1345 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় এটি শেষ কিস্তি প্রকাশ পায়। গ্রন্থাকারে এটি প্রকাশ পেয়েছিল 1939 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেছিলেন। এই উপন্যাসটিতে মোট 18টি পরিচ্ছেদ আছে এবং সেই পরিচ্ছেদগুলিকে আবার তিনি 1, 2, 3 ইত্যাদিতে ভাগ করেছেন। এটি উত্তম পুরুষে লেখা একটি উপন্যাস। সত্যচরণ নামে এক ব্যক্তি তার 15-16 বছর আগেকার স্মৃতিকথা বর্ণনা করছেন। তারই পরিপ্রেক্ষিতে এই উপন্যাস রচিত। এই উপন্যাসের যে সময়কাল, সেই সময়কালটাকে একটু বুঝতে হবে। 1939 খ্রিস্টাব্দে গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশ পেয়েছিল। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, দারিদ্র, রণদামা, বাতাসে বারুদের গন্ধ, যন্ত্র সভ্যতার বিকাশ, একান্নবর্তী পরিবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মনুষ্যত্বের অপমৃত্যু, অরণ্য সভ্যতা ক্রমশই নগরকেন্দ্রিক সভ্যতার দিকে এগিয়েছে, অর্থাৎ বন জঙ্গল কেটে বসতি স্থাপন হচ্ছে, শাসক ও শোষকের হাতে অরণ্য ও অরণ্য লালিত মানুষের অসহায় আত্মসমর্পণ। এই পরিবেশ ও পরিস্থিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন আরণ্যক উপন্যাস। তবে এই আরণ্যক উপন্যাসের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত যোগ আছে। 1924 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষের দিকে খেলাচন্দ্র ঘোষের এস্টেটের ভাগলপুর জঙ্গল মহালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগদান করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে তিনি ইমাইলপুর, ভাগলপুর, পূর্ণিয়া প্রভৃতি জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। রাজু, কুন্তা, যুগল প্রসাদ, ভেঙ্কটেশ, মুকুটনাথ প্রভৃতি চরিত্রগুলিকে তিনি একেবারে খুব কাছ হতে দেখেছেন এবং এই যে তার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাই তিনি তার আরণ্যক উপন্যাসে বর্ণনা করেছেন এবং এটা তিনি স্বীকারও করেছেন। তাঁর ডায়েরিতে তিনি লিখেছেন, এই জঙ্গলের জীবন নিয়ে কিছু একটা লিখব। একটা কঠিন সৌর্যপূর্ণ ব্রাত্য জীবনের ছবি। এই বন, এই নির্জনতা, ঘোড়ায় জোড়া, পথ হারানো অন্ধকার, এই নির্জন জঙ্গলের মধ্যে খুবড়ি বেঁধে থাকা, এদেশের লোকেদের দারিদ্র, সরলতা সব। অর্থাৎ এই যে তিনি খেলাচন্দ্র ঘোষের জঙ্গলমহলের কাজ নিয়েছিলেন তারই স্মৃতিকথা রচনা করেছেন এই আরণ্যকে। এই উপন্যাসে আমরা দেখতে পাই সত্যচরণ নামে এক ব্যক্তি 15-16 বছর আগের স্মৃতিকথা বর্ণনা করছেন। আসলে সেই সত্যচরণ সবে বিএ পাস করেছে, প্রচণ্ড অর্থনৈতিক সমস্যা, তিনি একটি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। ঠিক সেই সময় তাঁর বন্ধু অবিনাশের সঙ্গে সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতের সূত্রে তিনি ভাগলপুর পূর্ণিয়ায় 20-30 হাজার বিঘে জঙ্গলের প্রজা বন্দোবস্তের জন্য অর্থাৎ প্রজা বসানোর জন্য তিনি কাজে যোগদান করেছিলেন এবং সেখানে দীর্ঘ 6-7 বছর ছিলেন। সেই 6-7 বছর থাকার পর অর্থাৎ প্রজাবিধি বন্দোবস্ত যখন হয়ে গেল তখন তিনি চলে এসেছিলেন। চলে আসার পর যথারীতি নিজে কাজে যোগদান করেন এবং 15-16 বছর পরে সেই যে কাজ, সেই কাজের স্মৃতিকথা তিনি বর্ণনা করেছেন। আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন
একজন সৌন্দর্য প্রেমিক ঔপন্যাসিক। তিনি এই যে পূর্ণিয়া, ভাগলপুর, আজমাবাদ জঙ্গলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রথমে তার ভালো লাগেনি। প্রথমে তার বারবার মনে হয়েছিল যে এই যে কলকাতার কোলাহল থেকে, বন্ধু বান্ধব থেকে, সভ্য জীবন থেকে তিনি একটা জঙ্গলে আশ্রয় নিয়েছেন, যেখানে শুধু বন আর বন এবং অশিক্ষিত মানুষে ভরা। সেই মানুষগুলোর সঙ্গে তিনি কেমন করে এখানে দিনের পর দিন কাটাবেন। তিনি প্রথমে ভেবেছিলেন ইস্তফা দিয়ে চলে যাবেন, কিন্তু যত সময় গড়িয়েছে ততই এই জঙ্গলকে তিনি ভালোবেসে ফেলেছেন। এই প্রকৃতির মায়া, এই প্রকৃতির রহস্যময়তা, দূরদিগম্যতা, একটা ভয়াল গা ছমছম করা রূপ তাকে বারবার আকর্ষণ করেছে। এবং শুধু কি এই জঙ্গল, এই বন না, তার সঙ্গে তিনি মানুষের দ্বারাও আকৃষ্ট হয়েছেন। সেখানে দেখেন সহজ সরল জীবন সংগ্রামের প্রতি মানুষ, যে মানুষ জীবনকে ভালোবাসে, অথচ কত কষ্ট করে তারা জীবনযাপন করছে। এই অসহায় মানুষগুলি অরণ্য লালিত, সেই অরণ্য লালিত মানুষেরকে তিনি কাছ হতে দেখেছেন এবং তাদের ভালোবেসেছেন। এইভাবে ধীরে ধীরে তিনি সেই অরণ্যের মায়ায় পড়ে গেছেন, সেই অরণ্য ছেড়ে আসতে পারেননি। সৌন্দর্য প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্য চেতনা প্রকাশিত হয়েছে এই আরণ্যক উপন্যাসে। এই ঘন অরণ্যের যে সৌন্দর্য, যে অপরূপ ঐশ্বর্য, সেই ঐশ্বর্য তিনি অনুভব করেছেন। বারবার তিনি স্বীকার করেছেন যে শত সহস্র অর্থ দিয়েও এই সৌন্দর্য কখনো দেখতে পাওয়া যায় না। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই সৌন্দর্য কখনো ভাষায় প্রকাশ করা যায় না। যে না এই সৌন্দর্য দেখেছে তার জীবনের একটা দিক খালি রয়ে গেছে, উপবাসী রয়ে গেছে। তিনি যে সৌন্দর্য সেই সৌন্দর্যের দু একটি অংশ আমি এই আরণ্যক উপন্যাস থেকে তুলে ধরছি। ওই যে নিস্তব্ধ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীত রাত্রি, সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই। কখনো সে রকম ছায়াহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটখাটো বনঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্ত ভাব মন হু হু করিয়া ওঠে। সেই নীরব নিশীত রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হয় এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি, মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান ও গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরিদের বিচরণ ভূমিতে পরিণত হয় আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহলে ফুলকিয়া বৈহারের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নায় যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য তিনি তুলে ধরেছেন। কখন বা তুলে ধরেছেন সেই অরণ্যভূমির ভয়াল পরিবেশ, তার দূরধিগম্যতা, তার ভয়াল গা ছমছম করা একটা সৌন্দর্য। সেই সৌন্দর্যের টানে তিনি কখনো ঘোড়ায় চেপে দিক দিগন্ত বাড়ি দিয়েছেন, কোনোদিন বা তিনি মায়ালোককে উপভোগ করেছেন। এইভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসটির ছত্রে ছত্রে তার সৌন্দর্য চেতনা, তিনি যে কতটা সৌন্দর্যকে ভালোবাসেন সেগুলি ফুটিয়ে তুলেছেন। আর শুধু কি প্রকৃতি, তার সঙ্গে তিনি প্রথমেই এই যে উপন্যাস, সেই উপন্যাসের প্রস্তাবনাতেই তিনি বলেছেন শুধু বন প্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। অসহায়, দরিদ্র, সরল মানুষ, যারা কেবলমাত্র চীনা ঘাসের দানা আর একটু নুন খেয়ে জীবন কাটিয়ে দিতে পারে, যারা ঘাটো বা মোকাই সেদ্ধ খেয়ে তাদের জীবনটা পরিচালিত করতে পারে, তাদের যে সুন্দর মন, সেই মনকে তিনি তুলে ধরেছেন। আসলে অর্থনৈতিক দিক থেকে তারা খুবই গরিব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ও তার সত্যচরণের মুখ দিয়ে বলিয়েছেন যে সেরকম দরিদ্র আমাদের এই বঙ্গভূমিতে কেউ নেই, কিন্তু তারা সত্যিকারের মানুষ। তাদের মধ্যে যে পৌরুষ আছে, তাদের মধ্যে যে সংগ্রাম চেতনা আছে, সেই সংগ্রাম চেতনাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারবার সম্মান জানিয়েছেন। আমরা এখানে মঞ্চির চরিত্র পেয়েছি কুন্তা, ধাতুরিয়া, ধাউতাল সাহু, রাজু, মুটুকনাথ
কত ধরনের বিভিন্ন বিভিন্ন চরিত্র। সেই চরিত্রগুলি কেবলমাত্র সেই অরণ্য ভূমিতেই মানায়। তাদের জীবনকে যদি আমরা শহর কেন্দ্রিক জীবনের সঙ্গে তুলনা করি তাহলে খুব হাস্যকর বলে মনে হয়, কিন্তু সেই পরিবেশে দাঁড়িয়ে সেই মানুষগুলিকে সত্যিকারের মানুষ বলে মনে হয়। যেমন রাজু বাড়ির যে জীবন তিনি এখানে তুলে ধরেছেন, সেই জীবনের মাধ্যমে একটা যেন খুব বড় দার্শনিকের আমরা পরিচয় পাই। স্বল্পেতুষ্ট রাজু বাড়ি বিপদ হলে সামান্য তার কবিরাজির বিদ্যে নিয়ে সে ছুটে যায় এবং রোগীর দুঃখে সেও দুঃখিত হয়ে পড়ে। সে সারাটা দিন কেবলমাত্র তার পুরনো স্মৃতিকথা, রাধাকৃষ্ণের কথা ভাবতে ভাবতে তার জীবন কেটে যায়। তাই সে সত্যচরণকে বলে, সময় বড় কম। আসলে রাজু বাড়িকে যে জমি দেওয়া হয়েছিল সেই জমিও সে ঠিকঠাক চাষ করতে পারেনি, কারণ তার মনে হয়েছে গাছ কেটে জমি তৈরি করতে গেলেই কে যেন বাধা দিয়ে ওঠে, এখানে যেন বসবাস করে সেই ঈশ্বররা। তাছাড়া যুগল প্রসাদ যে জানে এই জঙ্গল তার নিজের নয়, তবুও সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে নিজের পকেট থেকে টাকা খরচ করে অন্যান্য জায়গা থেকে সে এই জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বেড়ায়, অর্থাৎ এই অরণ্যের সে সৌন্দর্য বৃদ্ধি করে। আবার আমরা দেখেছি ধাওতাল সাহু খুব অনায়াসে কয়েক হাজার টাকার কাগজপত্র সে নির্দ্বিধায় ফেলে দিতে পারে। যাকে তিনি টাকা ধার দেন তার পাশ দিয়ে কোনো তিনি যান না, তার কারণ পাছে মনে করে তাগাদা দিতে এসেছে। এইভাবে আমরা মুটুকনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, কুন্তা, মাঞ্চি কত চরিত্র পেয়েছি, যে চরিত্রগুলিকে বড় মায়াময় বলে মনে হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে এইসব চরিত্রগুলিকে দেখেছেন এবং ভালোবেসেছেন এবং আমাদের উপন্যাসে তুলে ধরেছেন। শুধু কি সেই সব চরিত্র, এখানে নন্দলাল ওঝা, রাসবিহারী সিং, ছোটু সিং প্রভৃতির দুর্বৃত্ত চরিত্রেও আমরা সাক্ষাৎ পাই। তাহলে একদিকে প্রকৃতির নিবিড় রহস্যময়তা, মায়ালোক এবং আদিমতাকে যেমন তিনি তুলে ধরেছেন, তেমনি সেই অরণ্যপালিত মানুষের কথাও তিনি তুলে ধরেছেন। এখানে একটা স্বতন্ত্র মানব চেতনা, ব্যষ্টিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ উঠে এসেছে। আর এই উপন্যাসে আর একটা বড় জিনিস তিনি এনেছেন, সেটা হলো ইতিহাসবোধ। এখানে আমরা সাক্ষাৎ পেয়েছি অনার্য রাজা, দব্রুপান্না, ভানুমতি প্রভৃতি চরিত্রকে। দব্রুপান্না ছিলেন এই অনার্য গোষ্ঠীর রাজা, কিন্তু এই অনার্য গোষ্ঠীর রাজার যে করুণ ছবি, সেই ছবি আমাদের সামনে তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ভারতবর্ষ একদিন এই অনার্যদের অধিকার ছিল, আর সেই অনার্যদের রাজা ছিলেন দব্রুপান্না। কিন্তু কালের নিয়মে আর্যরা এসেছে, তাদেরকে পরাজিত করেছে এবং এই ভারতবর্ষের অধিকার তারা দখল করেছে। আজকে সেই অনার্য জাতির রাজা দব্রুপান্না গরু চড়ায়, অসহায় মানুষের মতো জীবন কাটায়। তাহলে ইতিহাসের এই যে করুণ ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহানুভূতির সঙ্গে পাঠকের সামনে তুলে ধরেছেন। আমরা সাক্ষাৎ পেয়েছি ভানুমতির। এই যে উপন্যাস, এই উপন্যাসে সত্যচরণ নাগরিক সভ্যতার প্রতিনিধি হিসাবে এই লবডুলিয়া বৈহারের জঙ্গলে প্রবেশ করেছে। তার মূল দায়িত্ব ছিল কি না, তার মূল দায়িত্ব ছিল এই জঙ্গল কেটে বসতি স্থাপন করা, অর্থাৎ প্রজাদেরকে বিলি বন্দোবস্ত করা। সুতরাং সত্যচরণ বারবার অপরাধের কথা স্বীকার করেছেন যে এই যে সৌন্দর্য, এই প্রকৃতির যে সম্পদ, ঈশ্বরের যে সম্পদ, সেই সম্পদকে নষ্ট করে দিয়ে ভালো করেননি। এটা তার অপরাধ বলে বারবার মনে হয়েছে এবং যাতে সেই অপরাধ লাঘব হয়, তাই জন্য তিনি হয়তো এই উপন্যাসটার মাধ্যমে তিনি তার অপরাধের কথা স্বীকার করছেন। বারবার সে কথা তিনি তার উপন্যাসে বলেছেন, কিন্তু এটা ছিল তার কর্তব্য। তিনি চাকরি করতেন, সুতরাং সেই চাকরি তার মালিকের নির্দেশ মানা তার কর্তব্য ছিল। তবুও তার ক্ষমতার মধ্যে যতটুকু সাধ্য তিনি এই গরিব প্রজাগুলোকে বিনা পয়সায়, বিনা সেলামিতে জমি বন্দোবস্ত দিয়েছেন এবং মোহালিঘারু পাহাড়ের ধারে যে জঙ্গল, ধানজারি পাহাড়ের কাছে যে বনভূমি, সেই বনভূমিকে তিনি কোনো রকমে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন।
আর এই উপন্যাসটার মাধ্যমে আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে কেমন করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বসতি স্থাপন হয়েছে, অরণ্য কেন্দ্রিক সভ্যতা কেমন করে নগর কেন্দ্রিক সভ্যতার দিকে ধাবিত হয়েছে তার একটা ইতিহাস আমরা এই উপন্যাসের মধ্যে লক্ষ্য করতে পারি। আর সেই ক্ষেত্রে সত্যচরণকে আমরা নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে বর্ণনা করতে পারি। আর এই যে বন কেটে নগর সভ্যতার স্থাপন, এই ইঙ্গিতের দিকে লক্ষ্য করে ক্ষেত্রগুপ্ত বলেছেন এও এক পথের পাঁচালী, যে পথ জনহীন আদিম অরণ্যের মধ্য দিয়ে অরণ্য ধ্বংসকারী বসতির দিকে গিয়ে ফুরিয়ে গেছে। অর্থাৎ কেমন করে সভ্যতার সৃষ্টি হয়েছিল, আমরা লোভ এবং লালসায় অরণ্যভূমি ধ্বংস করে কেমন করে নগর সভ্যতার সৃষ্টি করেছি, সহজ সরল সাধারণ মানুষদেরকে বঞ্চিত করে যারা সেলামি দিতে পেরেছে তাদেরকে কেমন করে জমি জায়গার অধিকার দিয়েছি, এবং সৌন্দর্য ভূমি কেমন করে আমরা ধ্বংস করেছি। এবং এই ধ্বংস যদি চলতে থাকে, আমরা যদি প্রাকৃতিক সম্পদের দিকে নজর না দিই, আমাদের এই পরিবেশে একটা অসমতার সৃষ্টি হবে এবং ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সেই ইঙ্গিতও কিন্তু লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। আর তাছাড়া এই উপন্যাসে কত রহস্যময়তা আছে, কত গল্প আছে, বিশ্বাস অবিশ্বাস সমস্ত কাহিনী, যেমন পরীদের কাহিনী, টাঁড় বাড়োর কাহিনী, সেই অরণ্যকেন্দ্রিক মানুষগুলোর জীবনযাত্রা, অরণ্যভূমির সৌন্দর্য চেতনা, সেই মানুষগুলির বিশ্বাস অবিশ্বাস, তাদেরকে ঘিরে যে সমস্ত গল্প, সমস্ত জিনিসটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এই যে আরণ্যক, এই আরণ্যককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যেটা ডায়েরিও নয় আর ভ্রমণ কাহিনীও নয়, এ হলো উপন্যাস। এ আলোচনার অনেক বড় একটা দিক আছে, খুব সামান্য আকারে বলতে গেলে হয় আসলে ভ্রমণ কাহিনীতে 2-5-7 দিনের একটা ভ্রমণ করতে গিয়ে ভ্রমণকারী সেখানকার জীবনযাত্রা, সেখানকার যে প্রকৃতি, সেই সব জিনিস তুলে ধরেন। কিন্তু এই আরণ্যক উপন্যাসে সত্যচরণ গিয়েছিলেন 6-7 বছরের জন্য। শুধু তাই নয়, তিনি যে জমি বিলি বন্দোবস্ত করতে গিয়েছিলেন চাকরির সূত্রে, প্রায় 20-30 হাজার বিঘে জমি। সুতরাং 1-2 দিনের ভ্রমণ এটা নয়, আর ভ্রমণ করতে যাওয়ার বিলাসিতাও এটা নয়। এটি কর্তব্যের খাতিরে তিনি কর্মসূত্রে আবদ্ধ ছিলেন, সেখানে গিয়ে মানুষজনকে ভালোবেসেছেন এবং সেই সূত্রে তিনি এটি রচনা করেছেন। সুতরাং এটা ভ্রমণ কাহিনী নয়, উপন্যাস। আর ডায়েরি তো নয়, কারণ ডায়েরি হলো প্রাত্যহিক দিনকার দিনপঞ্জি, ডেট থাকবে, জায়গা থাকবে এবং সেই ঘটনার হুবহু বিবরণ থাকবে। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবন দর্শনকেও এখানে প্রকাশ করেছেন। তিনি সেই মানুষগুলোর সঙ্গে একাত্ম হয়ে গিয়ে, সেই অরণ্য ভূমির সঙ্গে একাত্ম হয়ে গিয়ে তিনি এই উপন্যাসের জন্ম দিয়েছেন। সুতরাং এটা ডায়েরি নয়। অর্থাৎ এই উপন্যাসে আমরা কি পেলাম না, একেবারে খুব সংক্ষেপে বলতে গেলে প্রকৃতির রহস্যময়তা, মায়ালোক, আদিমতা, এই পরিবেশের যে বিশ্বাস অবিশ্বাস, গাল গল্প, সংস্কার, এই অঞ্চলের মানুষ, যুগল প্রসাদের মতো মানুষ, কুন্তার মতো মানুষ, জীবনবোধে যারা পরিপূর্ণ, স্বল্পে তুষ্ট অথচ জীবন সংগ্রামে রত, আর কেমন করে বন কেটে বসতি স্থাপন হচ্ছে, কেমন করে আমরা নিজেরা সৌন্দর্যকে ধ্বংস করে দিচ্ছি, তার একটা বার্তা। এবং 2 ভারতবর্ষ, সমৃদ্ধি এবং বঞ্চনা, সেই ভারতবর্ষকে তিনি তুলে ধরেছেন। সমৃদ্ধির প্রতিনিধি সত্যচরণ আর বঞ্চনার প্রতিনিধি দবরূপান্না। এই মিলিয়ে ইতিহাসের যে একটা বিরাট ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিরও ইঙ্গিত তিনি এখানে দিয়েছেন।